এটাই সেই মানুষটা ছিল পরপুরুষ, যার সাথে তোর কোনো সম্পর্ক নেই। আমি তোর আপন মানুষ, স্বামী, যার অধিকার তোর উপর তোর থেকেও বেশি। স্বামী শব্দটা তেজুর কানে কানে বিষের মতো লাগে। যেখানে বিয়েটা মানি না, সেখানে আবার স্বামী। লজ্জা করছে না এসব বলতে? স্বামী কোনো দায়িত্ব পালন করেছেন নাকি? উল্টো দিনরাত অত্যাচার করেছেন মা ছেলে মিলে। রেগে বলে তেজু। চোখ গিলে রিহান জানতো এমন কিছু একদিন হবে। গলার স্বর নিচু করে ঠোঁট ভিজিয়ে জবাব দেয়, বিয়ে মানিস আর নাই মানিস, স্বামী কিন্তু আমি। কসম আর কষ্ট দিব না, কাউকেও দিতে দেব না। কেউ তোকে আর কষ্ট দিতে পারবে না আজ থেকে। আরও সাহস নেই। আমার এই কাজগুলো করা প্রয়োজন ছিল। তেজুর চোখ সরু করে তাকায়, মুখে আর কোনো আবেগ নেই, কেবল ঠাট্টা প্রশ্ন ছুঁয়ে দেয়। কষ্ট দেওয়ার সময় চলে গেছে, হঠাৎ এমন করছে কেন? এটা এটাই একটাই প্রশ্নে রিয়ান থেমে যায়, গলার স্বর কাঁপে। বহুদিন ধরে বুকের ভেতর জমে থাকা একটা শব্দ যেন আটকে যায় গলার কাছে। নিজের মনে বিড়বিড় করে, রিহান আর দেরি করলে হবে না, বেশি দেরি করলে হারিয়ে ফেলবি। এমনিতেই অনেক সময় নষ্ট হয়েছে, লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়। নিজেকে বোঝানোর সময় করে গম্ভীর শ্বাস নিয়ে তেজুর দিকে তাকিয়ে সেই কাঙ্ক্ষিত শব্দটা উচ্চারণ করে, ভালোবাসি তাই। থমকে যায় তেজু। মুহূর্তের জন্য নিঃশব্দ নীরবতা নেমে আসে ঘরে। সে বিশ্বাস করতে পারে না, কি দেখে ভালোবেসে সেই মানুষটা। ভালোবাসলে কি এমন কষ্ট দেওয়া যায়? মনে হয় সবাই ছলনা, কোনো অভিনয় মাত্র। রাগে গলা শক্ত হয়ে যায়। অতি রাগে হে হে করে হেসে ওঠে ঘর কাঁপিয়ে। ভালোবাসা রিয়েলি? আমাকে ভালোবাসেন? ঠাট্টার স্বরে কথাগুলো বলে তেজু রিহানের দিকে ভালো করে তাকায়। নিজের এত কাছে সহ্য করতে পারছে না, নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। আঙুল তোলে, শাসিয়ে ওঠে, প্রয়োজন নেই ভালোবাসার। ভালোবাসার প্রয়োজন ফুরিয়ে গেছে এই তেজুরার জীবনে। ভালোবাসার অভাবে মরব, তবু আপনার মতো পাষাণ নিষ্ঠুর খারাপ মানুষের ভালোবাসা লাগবে না। রিহান থমকে, এখন সময় এমনিতেই দেরি হয়েছে, সব ঠিক করতে হবে এখন। তেজ নিজেকে সামলাতে পারবে সব ভেবে স্বস্তি নিঃশ্বাস নেয়। এ জীবনে যে শব্দ মুখ থেকে বের হয়নি, সে শব্দ। নিচু গলায় বলে ওঠে, ক্ষমা করে দে। জানিস অনেক ভুল করেছি, কসম বউজান, তোর ভালোর জন্য এই কষ্ট দিয়েছি। আজ থেকে কেউ তোকে কষ্ট দিবে না, আমি আছি পাশে, তোর স্বামী। রিহানের চোখে অপরাধবোধ, কিন্তু তেজুর দৃষ্টিশক্তি অটল। ঠান্ডা গলায় বলে, আবেগে পড়ে ইচ্ছাকৃত করা ভুলকে আমি কখনো ক্ষমা করি না, সব কিছুর হিসাব আমি নেব। কথাটা বলে ধাক্কা মারে তেজু। চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে ওঠে, আঙুল তোলে, শাসিয়ে বলে ওঠে, সত্যি আমার হাসি পাচ্ছে। কি নিধারণ ভাগ্য আমার! যখন আমার একটা ভরসার যোগ্য হতে প্রয়োজন ছিল, তখন সেই হাতগুলো ভরসা না দিয়ে আমাকে দিনরাত ভেঙেছে। যখন একটু ভালোবাসার অভাবে দিনরাত গুমড়ে মরেছি, তখন কোথায় ছিলেন আপনি? আমার এইসব প্রয়োজন নেই। তেজুর জীবনে কোনো পুরুষের ভালোবাসা লাগবে না। আমার এই জীবনে এইসব ফাঙ্কি ভালোবাসা লাগবে না। লাগবে অর্থ। অর্থ যা দিয়ে কিছু মানুষের মুখ সারা জীবনের জন্য বন্ধ করতে পারবো। রক্ত পানি করে হলেও আমি সেই অর্থ সুখ চাই। একটু আগে কি বললেন স্বামী? আসলে কি আপনি স্বামী? তোমারই তোমারই ওই স্বামী নামে শব্দটাকে আজ অধিকার দেখাচ্ছে। স্বামীর অধিকার, কি সুন্দর অধিকার! তো কোথায় ছিল সেই অধিকার এই 10 বছর? যখন আমার এই হাতটা গরম তেলের শুয়েছিলেন, তখন কই ছিল আমার স্বামী নামক রক্ষাটা? যখন একজনের কাছে ধর্ষিত হতে বাঁচার জন্য 2 তলা বিল্ডিং থেকে লাফ দিয়েছিলাম, তখন কই ছিল স্বামীটা? যখন এই বাড়ির মানুষগুলো দিনের পর দিন অত্যাচার করেছে, তখন কই ছিল স্বামীটা? যখন শত আঘাতের জর্জরিত হয়ে একলা এই রুমে বন্দি হয়েছিলাম, তখন কই ছিল স্বামীটা? শুনুন মিস্টার রিহান তালুকদার, যে আমার খারাপ সময়ে পাশে থাকেনি, আমি তাকে ভালো সময়ে কাছে টানি না। ভালো করে কথাটা নিজের মাইন্ডে ঢুকিয়ে নেবেন। তেজু চিৎকারে কেঁপে ওঠে ঘর। বুক কাঁপে, বাতাস ভারী হয়ে যায়, কিন্তু রিহান ভয় পায় না। সে জানে এটা তার তেজ, তার সৃষ্টি, কেন সে ভয় পাবে? তেজের কথাটা তার মনে প্রভাব ফেলতে পারবে না, বরং অনেক বেশি ভালো লাগে। হৃদয়ের শান্তি আভাস পায়। অন্য কেউ হলে
অবাক হয়ে যেত, হয়তো ভয়ে কাঁপতো, কিন্তু রিহান নয়। নীরবে হাত চেপে ধরে নিজের কাছে টেনে আনে, নিঃশ্বাস ফেলে। যতটা কাছে আসলে একজন আর একজনের নিঃশ্বাস শব্দ গোনা যায়, ঠিক ততটাই কাছে এসে থাকে। ঘড়ির কাঁটা ঠিক 12টা বাজে। রিহান তেজুর কানের কাছে ঝুঁকে হালকা হাঁকছি স্বরে বলে, হ্যাপি বার্থডে বউফুল, নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা বউফুল। 2টা বাক্য বলেই রিহান পকেট থেকে একটা কাগজ বের করে তেজুর হাতে গুঁজে দেয়। ধীরে ধীরে পিছনে ফিরে বের হয়ে যায়। তেজুর স্তর কানে বাজছে শুধু একটা শব্দ, বউফুল বউফুল। কোথায় যেন শুনেছি সেই এই নামটা, গভীর রাতে শুনেছি, কিন্তু ঠিক মনে করতে পারছে না। দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তার মাঝে শুনতে পায়, হ্যাপি বার্থডে তেজুরানী। রুমে ঢুকে তেজুর পাশে দাঁড়িয়ে বীর বলে, না চাইতেও তেজুর মুখে কৃত্রিম হাসি বুলিয়ে বলে, ধন্যবাদ ভাইয়া। হ্যাপি বার্থডে তেজু, হ্যাপি বার্থডে তেজু ভাবি। ভাবি কথাটা বলে রোদ জিভ কাটে। বীর চোখে রাঙিয়ে তাকায়। সবাই কিছু মনে করে না, ভাবে হয়তো রিহানেকে জড়িয়ে বলছে। একে একে সবাই এগিয়ে আসে, প্রতি বছরের মতো শুভেচ্ছা জানায়। শুধু বাকি থাকে রুহি চৌধুরী। সে হাত মুচড়ে মুচড়ে এগিয়ে আসে, কতর কণ্ঠে আস্তে করে বলে, নিজের হাতে আঁকা একটি পেইন্টিং এগিয়ে দেয়। হ্যাপি বার্থডে তেজু মামুনি। মামুনি শব্দটা কানে বাজে তেজুর, কিন্তু আশ্চর্যভাবে আজ সেটা ঘৃণা মনে হয় না, বরং বড়মার ভালোবাসা ভেজা একটুখানি উষ্ণতা যেন ছুঁয়ে যায়। তেজু বোঝে না, বছরে একটা এই দিনের কেন সবাই এত ভালো হয়ে যায়। এমন তো সারা বছর থাকতে পারতো, কিন্তু না। জন্মদিনের পার্টি শেষ হলে যেমন আলো নিভে যায়, তেমনি তেজুর মুখে হাসিও নিভে যায়। সবাই ঠিক নিজের রূপে চলে আসে। সবাই ধীরে ধীরে চলে যায়, রেখে যায় টেবিলে এক এক করে গিফটের স্তূপ। তেজু সবার গিফট ফেলে রেখে বড়মার দেওয়া গিফটটা হাতে নেয়। চোখের পানি টুপ করে পড়ে। কি নিখুঁত আকার ফুটিয়ে তুলেছে আর বড়মার ছেলেবেলার হাত ধরে খাওয়ানোর দৃশ্যটা, অথচ এখন সেই মানুষটা তার মুখের সামনে থেকে খাবার কেড়ে নেয়। সব দেখে গিফটটা পাশে রাখে, তারপর বারান্দায় গিয়ে দাঁড়ায়। ঠান্ডা বাতাসে চুল উড়ে যায়। মনে মনে ভাবে, আজ কি সে চিঠিটা দেবে না? কিছুক্ষণ পর হঠাৎ চোখে পড়ে হাতের মুঠে ধরা কাগজটার দিকে, চমকে ওঠে। মনে পড়ে রিহান শেষের কথা, অপেক্ষা করে লাভ নেই, প্রাপক আর চিঠিটা নিজ হাতে দেবে। তেজু বুক ধরে করে ওঠে, উনি কিভাবে জানলেন আমি চিঠির জন্য অপেক্ষা করছি? তাড়াতাড়ি করে হাতের মুঠো ধরা চিঠিটা খোলে। সুন্দর গোটা গোটা অক্ষরে লেখা, হ্যাপি বার্থডে মাই ডিয়ার, জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো জানি ভালো নেই, তাই বলে হতাশা হয়ে পড়বে না। এত তাড়াতাড়ি হতাশ হলে চলবে না। তোমার আজ 18 বছর পূর্ণ হলো। এই 18 সংখ্যা ছোট হলেও তোমার জীবনে অনেক বড় অবদান রাখবে। এই 18 সংখ্যা তোমাকে নতুন জীবন দেবে। নিজের প্রতি কখনো অনীহা নিয়ে এসো না। তোমার অনেক কিছু করার বাকি, অনেক কাজ অসম্পূর্ণ। কারো কথা আঘাতে ভেঙেও যাবে না, বরং নিজেকে শক্ত করবে। মানুষের আঘাত করে ভাঙার জন্য নিজেকে গড়ে তোলা, যাতে মানুষ ভাবতে না পারে। ইতি, তোমার এই অপছন্দের মানুষ। চিঠি দিয়ে তেজু স্তব হয়ে যায়। পাগলের মতো ড্রয়ার খুলে আগের চিঠিগুলো খুঁজে দেখে নেয়, বিছানার উপর রাখে। তাড়াতাড়ি করে এক এক করে শব্দ মিলায়। সমস্ত চিঠি হাতের লেখা এক রকম। তার মানে 10 বছর ধরে রিহান তালুকদার তাকে চিঠি দিয়ে আসছে। নিজে প্রশ্ন নিজেই অবাক হয়। বারবার চিঠি পড়ে অক্ষর মিলিয়ে দেখে, সব এক। মাথা কিছু আসে না। কথা বলতে হবে তার সাথে, যার জন্য সবই এত অত্যাচার করছে, যার দেওয়া আঘাত প্রতিনিয়ত পাচ্ছে। সেই মানুষটা বছর শেষে তার জীবনে প্রতি অনুপ্রেরণা দিত। ভাবলো জন্মদিনে পার্টি শেষ হলে জিজ্ঞেস করবে, কেন এত লুকোচুরি? সব কিছু দেখার পর তেজুর চোখে ঘুম আসে না। সারা রাত নিঘুম কাটে। সকাল 9টা, তেজু এখনো ঘুমাচ্ছে। কেউ কিছু বললে না, কারণ এই দিনে কেউ তাকে কিছুই বলে না। উঠে আরামোরান ভেঙে উড়না জড়ায়। রোদ এসে তারা ঘুরি করে, তেজু কি এসেছে? তোমাকে খুঁজছে। তোমাকে নাকি ভীষণ প্রয়োজন উনার। রোদের আলোয় তেজু হাসে, যেন জানালা জানতো এমন কিছু হবে। মাথায় উড়না জড়ায়, হাঁটা দেয় নিচে নামার উদ্দেশ্য। আসো মা, আসো, এখানে বসো। তেজুকে দেখে উকিল বলে ওঠে। তেজু তাকায়, বাড়ির সবাই আছে। রোদ আর মারুফ অবাক চোখে তাকিয়ে আছে। বাকি সবাই স্বাভাবিক। তালুকদার বাড়ির সবার সদস্য উপস্থিত। মাঝখানে একজন বয়স্ক লোক উকিলের সাথে। তেজু ভালো করে তাকায়, মুখটা চিনতে পারে। ছেলেবেলায় দেখেছে তার বাবার বন্ধু। জীবনে কখনো এই মুখটা
পাবে না। সব দেখে বসে পড়ে উকিলের সামনে। এই নাও মা তোমার জিনিস, তুমি বুঝে নাও, অনেক বছর ধরে আমি সামলে রেখেছি, এবার তোমার পালা। এ কথাটা বলেই উকিল অনেক কাগজপত্র তেজুর হাতে ধরিয়ে দেয়। তেজুর হাত বাড়ায়, সব নেয়। উকিল আরেকটা কাগজ সামনে নিয়ে আসে, যেখানে ছোট করে সব বিস্তারিত বিবরণ অনুসরণ লেখা আছে। চোখের চশমা ঠিক করে বাড়ির সবার উদ্দেশ্য বড় বড় করে পড়তে শুরু করে।